অলরাইট ভিউয়ার্স, তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে শতকরা। তো শতকরাটা আমরা এই পর্বের মাধ্যমে শিখব। তো শতকরাটা প্রকাশ করা হয় এই চিহ্নের মাধ্যমে। এই চিহ্নের অর্থ হলো একশোতে কত, একশোতে কত। যখনই এই চিহ্নটা আসবে তখনই 100 কথাটা আসবে। অর্থাৎ যদি আমরা ধরে নেই 10%, 10%-এর অর্থ কি হবে? এর অর্থ আমরা এরকম ভাবে লিখতে পারি, 100 টাকাতে 10 টাকা, অথবা লিখতে পারি 100 মিটারে 10 মিটার, অথবা লিখতে পারি 100 লিটারে 10 লিটার। তো আমরা এই পর্বের মাধ্যমে, এই শতকরা পর্বে আমরা 3 রকম অঙ্ক শিখব বিভিন্ন পর্বে। প্রথম পর্বে আমরা শিখব হ্রাস বৃদ্ধি, এর উপরে যত প্রবলেম থাকবে সেই সমাধানগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখব। আর দ্বিতীয় পর্বে শিখব লাভ ক্ষতি, আর তৃতীয় পর্বে শিখব আমরা সুদ কষা ও চক্রবৃদ্ধি সুদ। তো এই তিনটে যে পর্ব আমি করব, সেই তিনটে পর্বতে একটাই কমন জিনিস, সেটা হচ্ছে পার্সেন্ট, এই চিহ্নটা। এই শতকরাটা আমরা প্রত্যেকটা অঙ্কে দেখা পাবো। আর এই শতকরা কথাটা এলেই তখন 100 কথাটা অটোমেটিক চলে আসবে। এই যে 100 টাকাতে 10 টাকা, 100 মিটারে 10 মিটার, 100 লিটারে 10 লিটার। ওকে, তো আমরা এবার শুরু করে ফেলি। আমরা শুরু করব প্রথমে শতকরা থেকে কিভাবে সংখ্যাতে পরিণত করা যায়। আর যে কোনো একটা সংখ্যাকে কিভাবে শতকরা পরিণত করা যায় সেটা আমি এর পরে দেখাবো। তো ধরে নিচ্ছি যদি x% হয়, তো সেটা সবসময় কত হবে? x/100। যদি 2% হয় তাহলে সেটা কত হবে? 2/100। যদি 1/2% হয় তাহলে হবে 1/2/100, অর্থাৎ হবে 1/200। একই রকম ভাবে যদি আমরা 1/2-3% যদি আমরা ধরি, তাহলে এটাকে আমরা যদি সংখ্যায় প্রকাশ করি তাহলে কি হবে? 5/3% equals to 5/3/100 equals to 5/300। তো এগুলো অংশতে পরিণত হয়ে গেল। এত অংশ, 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 এত অংশ। x% মানে যেমন আমরা বলতে পারি 100-তে x। এবার যদি এটা অংশতে লিখি, 100 অংশতে x অংশ, তাহলে ঐকিক নিয়মের সাহায্যে আমরা লিখতে পারি 1 অংশতে কত হবে? x/100 অংশ। ওকে, তো এখান থেকে আমরা শিখলাম কি?
যে শতকরা থেকে কিভাবে সংখ্যাতে পরিণত করা যায়। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে সংখ্যা থেকে কিভাবে শতকরা পরিণত করতে হয়। কোনো একটি সংখ্যাকে কিভাবে শতকরাতে পরিণত করব। ধরুন দেওয়া আছে x, তো x একটি সংখ্যা, সেটাকে শতকরা পরিণত করতে গেলে জাস্ট আমরা কি করব, এর সঙ্গে 100 গুণ করব, x%, 100x%। ঠিক একই রকম ভাবে যদি 1/2 থাকে, তো এটাকে আমরা শতকরায় প্রকাশ করতে গেলে 1/2 ইন্টু কি করব, 100 করব, অর্থাৎ এটা হবে 50%। একই রকম ভাবে যদি 2% থাকে, দুই সংখ্যাটাকে যদি আমরা শতকরায় পরিণত করতে চাই, 2 ইন্টু 100, 200%। একই রকম ভাবে 1/5 এটাকে যদি আমরা শতকরায় পরিণত করতে চাই, তাহলে আমরা কি করব, 1/5 ইন্টু 100, তাহলে হলো কত, 20%। তো এখান থেকে আমরা কি শিখলাম, যে কোনো একটি সংখ্যাকে কিভাবে শতকরাতে পরিণত করব। তো এবার আমরা সোজাসুজি অঙ্কে চলে যাব। তো আমি এখানে যে অঙ্কগুলো করব সেগুলো কোনো সংখ্যা দ্বারা আমি অঙ্কগুলো করব না, সেগুলো আমি ইংরেজি অ্যালফাবেট ব্যবহার করব। যেমন যে কোনো একটা অঙ্ক, যেমন আমি ধরে নিচ্ছি যে কোনো একটি সংখ্যার x% y হলে সংখ্যাটি কত। তো এখানে আমি x এবং yটা আমি কোনো সংখ্যা ধরতে পারতাম, কিন্তু আমি এখানে কোনো সংখ্যা ধরবো না। এখানে আমরা শুধুমাত্র অ্যালফাবেট ব্যবহার করব, ইংরেজি A থেকে Z পর্যন্ত অ্যালফাবেট দিয়ে আমরা অঙ্কগুলো শিখব, এবং এর পরবর্তী পর্বে আমরা যখন প্র্যাকটিস করব অঙ্কগুলো, তখন এগুলো এক একটা প্রবলেম দিয়ে সমাধান করার দেখানোর চেষ্টা করব। ওকে, তো এবার আমরা শুরু করি। প্রথম যে অঙ্কটা করব সেটা হচ্ছে যে x%, এটাকে আমরা কি লিখতে পারি, x% ইকুয়ালস টু লিখতে পারি x/100, এত অংশ। ওকে, নেক্সট, যদি x/y% হয়, তাহলে আমরা কি লিখতে পারবো, x/y ইন্টু 100, এত অংশ। এরপরে আমরা যদি পরের অঙ্কটা দেখি, তাহলে দেখব কোনো দ্রব্যমূল্যের x% সমান কত। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এখানে এই কথাটার মধ্যে একটা এর কথাটা যুক্ত হয়ে আছে, অর্থাৎ গুণ হবে। তো দ্রব্যমূল্য গুণ x%, দ্রব্যমূল্য গুণ x/100। তাহলে কোনো দ্রব্যমূল্যের x% মানে দ্রব্যমূল্য ইন্টু x/100। ওকে, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কটা এটাই, যদি কোনো সংখ্যার x% y হয় তবে সংখ্যাটি কত। যদি কোনো সংখ্যার x% y হয় তবে সংখ্যাটি কত। এখানে x y এর জায়গায় যে কোনো নম্বর সংখ্যা থাকতে পারে, সেটা x এর জায়গা 5 থাকতে পারে, y এর জায়গা 15 থাকতে পারে, বা 10 থাকতে পারে, যে কোনো নম্বর থাকতে পারে।
তো আমরা এখান থেকে কিভাবে অঙ্কটা সমাধান করব? তো এখানে সংখ্যা, তাহলে আমরা এটা লিখতে পারি, কোন সংখ্যার, এখানেও একটা এর কথাটা যুক্ত রয়েছে, তো এখানে গুণ হবে। তো এখানে লিখবো আমরা কি, সংখ্যাটি গুণ x% ইকুয়ালস টু y। তাহলে সংখ্যাটি ইন্টু x/100 ইকুয়ালস টু y। তবে সংখ্যাটি কত হবে? সংখ্যাটি ইকুয়ালস টু y ইন্টু 100/x। তাহলে এটাই হচ্ছে এর সূত্র। এই সূত্রের সাহায্যে আমি যে কোনো ধরনের অঙ্ক করতে পারি। তো যদি এই প্রশ্নতে সংখ্যাটি বলে দেওয়া থাকে কিন্তু y বলে দেওয়া নেই, তাহলে আমরা এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, y দেওয়া নেই, y বার করতে পারবো। আবার y দেওয়া আছে, x দেওয়া আছে, তাহলে সংখ্যাটি বার করতে পারবো। আবার সংখ্যাটি দেওয়া আছে, y দেওয়া আছে, তাহলে আমরা xটা বার করতে পারবো। তো এভাবেই একটা সূত্রের সাহায্যে বিভিন্ন ধরনের অঙ্ক আমরা কি করতে পারবো, সমাধান করতে পারবো। ওকে, তো এরপরে আমরা নেক্সট প্রবলেমে চলে যাব। নেক্সট প্রবলেমটা এরকম, যদি কোনো সংখ্যার x% এবং y%, যদি কোনো সংখ্যার x% এবং y% যথাক্রমে x1 এবং y1 হয়, তবে তাদের মধ্যে সম্পর্ক কি? সম্পর্ক কি হবে? এই হলো অঙ্ক। যদি কোনো সংখ্যার x% এবং y% যথাক্রমে x1 এবং y1 হয়, তবে তাদের মধ্যে সম্পর্ক কি হবে? এখন আমি ধরে নিচ্ছি কি, ধরি সংখ্যাটি n। তো যদি সংখ্যাটি n হয়, এই যে সংখ্যার এখানেও একটা কথা আছে এর, আর এর কথাটা থাকলেই তখনই গুণ হবে। তাহলে n ইন্টু x/100 ইকুয়ালস টু x1। একই রকম ভাবে n ইন্টু y/100 ইকুয়ালস টু y1। তো এখান থেকে আমরা কি করতে পারি, n/100 ইকুয়ালস টু x1/x। আবার এখান থেকে করতে পারি n/100 ইকুয়ালস টু y1/y। তাহলে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি, সেটা হচ্ছে x1/y1 ইকুয়ালস টু y1/y, সরি x1/x1 x1/x ইকুয়ালস টু y1/y ইকুয়ালস টু n/100। তো এটাই হচ্ছে সম্পর্ক। তো এই সূত্রের সাহায্যে আমরা অনেকগুলো অঙ্কের সমাধান করতে পারি। যদি এই চারটে ইন্টিজারের মধ্যে, চারটে আননোন জিনিসের মধ্যে, যেমন x, y এবং x1 এবং y1, এদের মধ্যে কোনো তিনটে দেওয়া থাকলো, অপরটি বার করতে আমরা খুব সহজে পারবো এই সূত্রের সাহায্যে, এবং সংখ্যাটিও খুব সহজে আমরা বার করতে পারবো। নেক্সট চলে আসবো, কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে, কোনো দ্রব্যের মূল্য x% বৃদ্ধি পেলে মূল্য বৃদ্ধি পায় y টাকা। মূল্য বৃদ্ধি পায়
ওয়াই টাকা। তবে দ্রব্যের প্রকৃত মূল্য ও নতুন মূল্য কত হবে? নতুন মূল্য কত হবে? তো এখানে দ্রব্যমূল্যের x% বৃদ্ধি পাচ্ছে। তো এই x% বৃদ্ধি এটা কার উপরে হবে? অবশ্যই প্রকৃত মূল্যের হবে। তো আমরা এটা লিখতে পারি প্রকৃত মূল্য। প্রকৃত মূল্য মানে যেটা বৃদ্ধির আগের যে মূল্যটা ছিল সেটাই হচ্ছে প্রকৃত মূল্য। তো প্রকৃত মূল্য ইন্টু x% ইকুয়ালস টু y। এই অঙ্কের মধ্যেই বলা আছে যে মূল্য বৃদ্ধি পায় হচ্ছে y টাকা। তাহলে প্রকৃত মূল্য ইন্টু প্রকৃত মূল্য ইন্টু x/100 ইকুয়ালস টু y। তাহলে প্রকৃত মূল্যটা কত পাবো? প্রকৃত মূল্যটা পাবো y/x ইন্টু 100। তো এটা একটা সূত্র পেয়ে গেলাম, অ্যান্সার। এরপর নতুন মূল্যটা কত হবে? তো নতুন মূল্য মানে কি হবে? নতুন মূল্য মানে হচ্ছে আগে যে মূল্যটা ছিল মানে প্রকৃত মূল্য প্লাস বৃদ্ধি। তো বৃদ্ধি কত তো আমরা জানি, ওটা হচ্ছে y। আর প্রকৃত মূল্য হচ্ছে y/x ইন্টু 100 প্লাস y। এটা হচ্ছে নতুন মূল্য। ওকে, তো এটা একটা সূত্র পেয়ে গেলাম। এরপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক আছে একটি পাত্রে দুধের পরিমাণ x%। একটি পাত্রে দুধের পরিমাণ x%, অপর পাত্রে দুধের পরিমাণ y%। প্রথম পাত্রের a% এর সঙ্গে a অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের b অংশ মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধের শতকরা পরিমাণ কত হবে? দুধের শতকরা পরিমাণ কত হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা এভাবেই করব যে প্রথম পাত্র থেকে এ অংশ নেওয়া হয়েছে, তো এ অংশে কতটা দুধ আছে আমরা বার করতে পারবো। আবার দ্বিতীয় পাত্রের বি অংশ আছে, সেই বি অংশে কতটা দুধ আছে সেটা বার করব এবং দুটোকে যোগ করব। তাহলে টোটাল দুধের পরিমাণটা আমরা পেয়ে যাব। তাহলে এ অংশে দুধের পরিমাণটা কত হবে? a ইন্টু x/100 এত অংশ হবে। আর বি অংশে দুধের পরিমাণ, তাহলে b ইন্টু y/100 এত অংশ। তাহলে মোট দুধের পরিমাণ কত হবে? মোট দুধের পরিমাণ হবে x/100 প্লাস by/100। দুটোকে যোগ করলে আমরা পাবো x প্লাস by
এক্স প্লাস বিওয়াই বাই 100। ওকে, আর মোট মিশ্রণের পরিমাণ কত হবে? মোট মিশ্রণের পরিমাণ সেটা কত হবে? প্রথম পাত্রের এ অংশ নেওয়া হয়েছিল আর দ্বিতীয় পাত্রের কত হবে? বি অংশ। তাহলে দুধের শতকরা পরিমাণ কত হবে? দুধের শতকরা পরিমাণ, তাহলে দুধের শতকরা পরিমাণ বার করার নিয়মটা কি? দুধের পরিমাণ বাই মোট মিশ্রণের পরিমাণ, আর এর সঙ্গে 100 গুণ করতে হবে। করলে কি হবে? এটা শতকরায় পরিণত হয়ে যাবে। তো দুধের যে পরিমাণটা সেটা আমরা পেয়ে গিয়েছি এক্স প্লাস বিওয়াই বাই 100, এবং মোট মিশ্রণের পরিমাণটা এ প্লাস বি। তো এখান থেকে আমরা এর সঙ্গে কত গুণ করতে হবে? 100, 100%। তাহলে এটাকে একটু ছোট করে ক্যালকুলেশন করলে আমরা পাবো এক্স প্লাস বিওয়াই বাই এ প্লাস বি ইন্টু 100 ইন্টু 100। এ 100 কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি এক্স প্লাস বিওয়াই বাই এ প্লাস বি এত %। তো এটা ছিল, এইভাবেই এই অঙ্কটা সমাধান করতে হবে। এবং এখান থেকে আমরা কি পেলাম? দুধের শতকরা পরিমাণ পেয়ে গেলাম এখান থেকে। এটাই হচ্ছে সূত্র। কেউ যদি এই অঙ্কটা শর্টকাটে করতে চায় তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যদি কেউ ব্রড ভাবে করতে চায় তাহলে অবশ্যই তাকে এই পুরো প্রসেসটা ফলো করতে হবে। এই প্রথম থেকে যে প্রসেসটা করেছি সেই প্রসেসটা ফলো করতে হবে। ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক আছে, পারিশ্রমিক x% বৃদ্ধি পেলে এক ব্যক্তি পারিশ্রমিক পায় y টাকা। পারিশ্রমিক x% বৃদ্ধি পেলে এক ব্যক্তি পারিশ্রমিক পায় y টাকা। তবে ওই ব্যক্তির প্রকৃত পারিশ্রমিক কত? প্রকৃত পারিশ্রমিক কত ছিল? তো পারিশ্রমিক x% বৃদ্ধি পেয়েছে। তো যদি পারিশ্রমিক আগে 100 টাকা যদি হয়, 100 টাকা যদি হয়, তাহলে এখন কত হবে? এখন 100 প্লাস এক্স। তাহলে এটা থেকে আমরা কি করব? এটা থেকে আমরা ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করব। কিভাবে? এখানে এই যে y টাকাটা হচ্ছে এটা বর্তমান, মানে এখন। তাহলে এটাকে আমরা কি করব? প্রথমে লিখব। তো 100 প্লাস এক্স এত টাকা পারিশ্রমিকের প্রকৃত পারিশ্রমিক হলে এত টাকা এখন পারিশ্রমিক হলে পূর্বে পারিশ্রমিক কত ছিল? হলে এটা না লিখে আমরা লিখি প্রকৃত পারিশ্রমিক কত হবে? 100, যেটা আগে ছিল। তো 1 টাকা যদি পারিশ্রমিক হয় এখন, তাহলে প্রকৃত পারিশ্রমিক কত হবে? 100/100 প্লাস এক্স এত টাকা।
এখন ওই ব্যক্তি কত টাকা পায়, y% বৃদ্ধি x% বৃদ্ধি হওয়ার পরে y টাকা পায়। তো y টাকা হচ্ছে এখনকার পারিশ্রমিক, তাহলে y টাকা যদি এখনকার পারিশ্রমিক হয় তাহলে প্রকৃত পারিশ্রমিক কত হবে? প্রকৃত পারিশ্রমিক হবে 100 ইন্টু y বাই 100 প্লাস x। তো এটাই হলো প্রকৃত পারিশ্রমিক। প্রকৃত পারিশ্রমিক 100 ইন্টু y বাই 100 প্লাস x। ওকে, তো আমরা এর পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কতে আমরা একই জিনিস পাবো। যদি পারিশ্রমিকটা x% হ্রাস হতো, এই পূর্বের অঙ্কের ঠিক একই রকম, যদি x% হ্রাস হতো, x% হ্রাস হলে তখন এই সূত্রটা, প্রকৃত পারিশ্রমিকের সূত্রটা কি হতো? পাল্টে যেত। প্রকৃত পারিশ্রমিক তখন কি হতো? জাস্ট এখানে প্লাস আছে, ওটা মাইনাস হয়ে যেত। তো 100y বাই 100 মাইনাস x। ওকে, তো আমরা এবার পরের অঙ্কতে চলে যাব। যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্যের থেকে x% এবং y% বেশি হয়, তো পরের অঙ্কতে চলে যাব। যদি দুটি দ্রব্যের মূল্য তৃতীয় দ্রব্যের মূল্যের তুলনায় x% এবং y% বেশি হয়, তবে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের কত শতাংশ হবে? দ্বিতীয় দ্রব্যের কত শতাংশ হবে? তো এই অঙ্কটা আমরা কিভাবে করব? তো এখানে যেটা আমরা জানি না এই অঙ্কের মধ্যে, সেটা হচ্ছে তৃতীয় দ্রব্যের মানটা আমরা জানি না। তৃতীয় দ্রব্যের মানটা, তো তৃতীয় দ্রব্যের মানটা আমরা কি করব? এই যে তৃতীয় দ্রব্যের মানটা আমরা এখানে ধরে নেব। তো তৃতীয় দ্রব্যের মানটা যদি আমরা 100 ধরে নিই, এই বারবার 100 কথাটা ঘুরে আসছে কিসের জন্য? এটা শতকরারই জন্য। শতকরা যখনই অঙ্ক করব তখন বারবার 100 কথাটা বারবার ঘুরে আসবে। তো এখানে তৃতীয় দ্রব্যের মূল্যটা আমি ধরে নিচ্ছি এখানে 100। ওকে, এটা ধরি, লিখে দিই। তাহলে প্রথম দ্রব্যটা কত হবে? প্রথম দ্রব্যের মূল্যটা কত হবে? প্রথম দ্রব্যের মূল্য হবে 100 প্লাস x, যেহেতু বেশি, x% বেশি, তো এটাকে টাকা হিসাবে ধরতে পারি, টাকা। ওকে, তো এবার দ্বিতীয় দ্রব্যের মূল্যটা কত হবে? দ্বিতীয় দ্রব্যের মূল্য হবে 100 প্লাস y, এত টাকা। এবার এই প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এটাই,
যে প্রশ্নের যেটা দরকার, মানে উত্তরের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এটাই, প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের কত শতাংশ। তো এখানে কার কত শতাংশ চেয়েছে? দ্বিতীয় দ্রব্যের। তো যার যার শতাংশ চাইবে তাকে সবসময় কি করতে হবে? তাকে সবসময় নিচে লিখতে হবে। কি করে? তাহলে প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্যের এই কথাটা যখন আসবে, এই যে দ্রব্যের, তখন এখানে অবশ্যই আমরা দ্বিতীয় দ্রব্যের যে মূল্যটা সেটা আমরা কি করব? নিচে লিখব। এটা এভাবেই মনে রাখা দরকার। আর যদি কেউ এই ভাষার মধ্যে বুঝতে পারে খুব সহজে, তাহলে তার মনে রাখার এই প্রসেসটা মনে রাখার দরকার নেই, এমনি সেই লিখতে পারবে যে এটা হবে 100 প্লাস এক্স 100 প্লাস এক্স বাই 100 প্লাস ওয়াই ইন্টু, আর এটাকে শতকরায় পরিণত করতে গেলে জাস্ট এখানে 100 দিয়ে গুণ করতে হবে। এবার যদি এটা এরকম হতো, যে প্রশ্নটা যদি এরকম হতো, প্রশ্নটি যদি এরকম হতো যে দ্বিতীয় দ্রব্য প্রথম দ্রব্যের কত শতাংশ, যদি এরকম হতো তাহলে এটা আবার প্রথম দ্রব্যটিকে নিচে লিখতে হতো। তাহলে 100 প্লাস এক্স নিচে হবে, উপরে হবে 100 প্লাস ওয়াই ইন্টু 100%। যদি দুটো হ্রাস হতো, x% কম ও y%, আচ্ছা এটাকে একটু অন্য কালারে লিখি। প্রশ্নটা যদি এরকম হতো, x% কম ও y% কম, কার থেকে কম? তৃতীয় দ্রব্যের থেকে যদি কম হতো, তাহলে এখানে এই সূত্র দুটো, এই যে এটা তখন কি হয়ে যেত? প্রথম দ্রব্য দ্বিতীয় দ্রব্যের কত শতাংশ হতো? তখন এটা হতো 100 মাইনাস এক্স বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। একই রকমভাবে এই সূত্রটাও পাল্টে যেত, 100 মাইনাস ওয়াই বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। যদি এটা, তাহলে এটা থেকে আমরা এটা পেলাম। এরপর যদি আমরা এরকম করে নিই, x% বেশি ও y% কম হতো, তার থেকে তৃতীয় দ্রব্যের তুলনায়, তখন এই সূত্র দুটো আবার পাল্টে যেত। তো জাস্ট এখানে হয়ে যেত 100 প্লাস এক্স বাই 100 মাইনাস ওয়াই ইন্টু 100%। এই যে প্রথম দ্রব্যটি দ্বিতীয় দ্রব্যের তুলনায় কত শতকরা কত বেশি হবে বা কত কম হবে সেটা, আর যদি দ্বিতীয় দ্রব্যটির প্রথম দ্রব্যের শতকরা কত বেশি বা কম হবে, তাহলে সেটা হবে 100 মাইনাস ওয়াই বাই 100 প্লাস এক্স ইন্টু 100%। তো এতগুলো প্রবলেম একসঙ্গে একটা সূত্রের সাহায্যে সমাধান করা যাবে এই অঙ্কটাতে। তো এখানে আর আমি আর অন্য কিছু বলবো না, এখানে আমরা চলে যাব পরের অঙ্কেতে। তো একটা অঙ্কের মাধ্যমে আমরা এতগুলো সূত্র তৈরি করতে পারবো, এবং এগুলো সব এক একটা সূত্র। কেউ যদি শর্টকাটে করতে চায় তাহলে এই সূত্রগুলো তাকে অ্যাপ্লাই করতে হবে, আর যদি সে ব্রড ভাবে করতে চায় তাহলে তার পুরো স্টেপটা ফলো করতে হবে।
ওকে, এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তো পরবর্তী অঙ্কটা এরকম ছিল, যদি এ সি এর x% এবং বি সি এর y% হয়, তবে এ বি এর কত পার্সেন্ট হবে, বা এরকম হতে পারে শতকরা কত হবে, এ বি এর শতকরা কত হবে, প্রশ্নটা এরকম হতে পারে। তো এই প্রবলেমটা কিভাবে সমাধান করব আমরা? এ সি এর x% মানে আমরা লিখতে পারি a ইকুয়ালস টু সি ইন্টু এক্স বাই 100। আবার এখানে বি সি এর y%, এটাকে আমরা লিখতে পারি b ইকুয়ালস টু সি ইন্টু ওয়াই বাই 100। ওকে, এবার বলেছে এ বি এর কত পার্সেন্ট হবে। তো এ বি এর কত পার্সেন্ট হবে, তো এখানে বি এর বলা হয়েছে, তো বিটা নিচে যাবে। তো এ বি এর কত পার্সেন্ট, তো সেটা আমরা পার্সেন্ট কিভাবে প্রকাশ করব? তো বিটাকে আমরা নিচে প্রথমে লিখব সি ওয়াই বাই 100, এটাকে উপরে লিখব, সেটা হচ্ছে সি এক্স বাই 100। আর একে শতকরায় প্রকাশ করতে গেলে জাস্ট এখানে 100 দিয়ে গুণ করতে হবে, বাস শতকরা হয়ে গেল। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিটা কেটে যাবে, এই 100 কেটে যাবে, তাহলে আলটিমেটলি এলো কত, এক্স বাই ওয়াই ইন্টু 100। যদি এটা বলতো যে বি এর কত শতাংশ, যদি এরকম বলতো, যদি বলতো যে বি এ এর শতকরা কত, তাহলে অবশ্যই এটা কি হতো, বি এর, এটা জাস্ট উল্টে দিলে হয়ে যাবে ওয়াই বাই এক্স ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এই দুটো সূত্র পেয়ে গেলাম, একটা এ বি এর আর একটা বি এর কত শতাংশ, এই দুটো সূত্র। এরপরে আমরা পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্কটা হচ্ছে কোন শহরের জনসংখ্যা পি, কোন শহরের জনসংখ্যা পি বার্ষিক বৃদ্ধির হার R% হলে n বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে, ওই শহরের জনসংখ্যা কত হবে। তো এই অঙ্কটা আমরা আবারও দেখতে পাবো, চক্রবৃদ্ধি যে সুদ আছে সেই পর্বটা যখন আমি দেখাবো তখন এই সেম জিনিস আমরা দেখতে পাবো। তো এখানে ব্যাপারটা এরকম যে প্রথম বছরে যে বৃদ্ধিটা হবে, তো প্রথম বছরের জনসংখ্যার সঙ্গে সেটা যোগ হবে, আবার দ্বিতীয় বছরের যে বৃদ্ধিটা হবে সেটা কিন্তু প্রথম বছরের জনসংখ্যা প্লাস প্রথম বছরের বৃদ্ধির যোগফলের বৃদ্ধি হবে।
তো এটা আমরা অঙ্কের সাহায্যে কিভাবে দেখাবো সেটাই আমি এখানে দেখাবো। তো প্রথমে আমরা কি করব, প্রথম বছরের কত বৃদ্ধি হয় সেটা আমরা বার করব প্রথম বছরের। তাহলে প্রথম বছরের জনসংখ্যা প্রথম বছরের জনসংখ্যা আমরা লিখব পি, আর বৃদ্ধি কত হবে, অবশ্যই জনসংখ্যার উপরে কত পার্সেন্ট বৃদ্ধি, আর পার্সেন্ট বৃদ্ধি, পি ইন্টু আর বাই 100, তাহলে আসবে কত, পি আর বাই 100। তাহলে প্রথম বছরে মোট জনসংখ্যা কত হবে, মোট জনসংখ্যা কত হবে, পি ছিল আর বৃদ্ধি হয়েছে কত, পি আর বাই 100। এগুলো সব জোন লিখতে হবে, এত জোন, এত জোন, এত জোন। ওকে, তো এখান থেকে আমরা কি করব, একটা পি কমন নিয়ে নেব। এই যে একটা পি আছে আর এখানে একটা পি আছে, তো এখান থেকে পি কমন নিয়ে নিলে থাকবে 1, আর এখানে থাকবে আর বাই 100, এতজন। এটা গেল প্রথম বছরের ক্যালকুলেশন। দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা কত হবে, এইটা সবচেয়ে ভাইটাল জিনিস। দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা এটাই হবে, এই যে এটাই হবে দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা। তাহলে দ্বিতীয় বছরের শুরুতে জনসংখ্যা কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এতজন। তাহলে দ্বিতীয় বছরের বৃদ্ধিটা কত হবে, তো সেই বৃদ্ধি তো একই আছে, তো বৃদ্ধিটা হবে এই যে এই জনসংখ্যার উপরে বৃদ্ধি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100, এতজন। তাহলে দ্বিতীয় বছরের শেষে মোট জনসংখ্যাটা কত হবে, মোট জনসংখ্যা হবে, তাহলে ছিল কত, ছিল হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, আর বৃদ্ধি হয়েছে কত, বৃদ্ধি হয়েছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু আর বাই 100। তো এই দুটো জিনিস থেকে, এই একটা আর এই একটা, এই দুটো জায়গা থেকে আমরা কি করতে পারি, একটা কমন নিতে পারি, সেটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, এটাকে কমন নিতে পারি। কমন নিলে আমরা কি পাবো, এখানে থাকবে, কিছু থাকবে না মানে 1 থাকবে, প্লাস এখানে থাকবে আর বাই 100। তো এটাকে আমরা থার্ড ব্র্যাকেট না দিয়ে আমরা কি করব, এটা ফার্স্ট ব্র্যাকেটেই দিয়ে দেবো। এবার এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা একই জিনিস, এবার গুণ অবস্থায় আছে, তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হোল স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বছরে কি হয়েছিল, প্রথম বছরে আমরা কি পেয়েছি, প্রথম বছরে পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 1, এতজন। আচ্ছা, দ্বিতীয় বছরে কি পেলাম, দ্বিতীয় বছরে পেয়েছি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তা যদি এটা তৃতীয় বছরে হয়, তৃতীয় বছরের শেষে কত হবে জনসংখ্যা, তৃতীয় বছরের শেষে জনসংখ্যাটা কত হবে, তৃতীয় বছরের শেষে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, অবশ্যই এটা কত হবে, হোল কিউব হবে। চতুর্থ বছরের শেষে জনসংখ্যাটা কত হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু হোল টু দি পাওয়ার 4 হবে। একই রকমভাবে যদি আমরা অঙ্কের যদি উত্তর বার করতে চাই, তাহলে এন বছর, তো এন বছরের শেষে জনসংখ্যা কত হবে, এন বছরের শেষে জনসংখ্যা হবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার, এখানে
n হয়ে যাবে। তো এটাই হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা আরো একবার দেখব কোথায়, চক্রবৃদ্ধি সুদে যখন অঙ্ক করব তখনই এই সূত্রটা আবার দেখতে পাবো। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এটা কিভাবে করতে হয়। এবার আমরা পরের অঙ্কতে চলে যাব। পরের অঙ্ক ঠিক এর উল্টো অঙ্কটা কিরকম, তার আগে একটু বলে নেই, যদি এটা r% হ্রাস হতো, যদি r% হ্রাস হতো, জনসংখ্যাটা যদি প্রতি বছর লোক সংখ্যা যদি r জন করে যদি কমে যেত, হলে তখন n বছর শেষে জনসংখ্যাটা কত হবে, জনসংখ্যা হবে কত, এখানে এই যে প্লাস চিহ্ন আছে, জাস্ট এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, p ইন্টু 1 মাইনাস r/100 হোল টু দি পাওয়ার n। তাহলে আর একটা জিনিস পেয়ে গেলাম যে যদি r% হ্রাস হয়, বৃদ্ধি হলে হবে এটা, আর যদি হ্রাস হয় তাহলে হবে এটা। এবার নেক্সট অঙ্কতে চলে যাব। নেক্সট অঙ্ক যেটা করব সেটা ঠিক এর উল্টো, n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল। তো প্রশ্নটা একটু আমি এখানে লিখি। প্রশ্নটা এরকম, কোন শহরের জনসংখ্যা p বার্ষিক কথার অর্থ হলো এক বছরে বৃদ্ধির হার, বার্ষিক বৃদ্ধির হার r% হলে n বছর পূর্বে মানে আগে, n বছর পূর্বে ওই শহরের জনসংখ্যা কত ছিল, ওই শহরের জনসংখ্যা কত ছিল। তাহলে আমরা এটা অতীতের কত ছিল জনসংখ্যা সেটাই বার করব। তো এই অঙ্কটা আমরা কিভাবে করব, তো এই অঙ্কটা ঠিক ওই অঙ্কের মতো, কিন্তু একটু অন্যরকম ভাবে এটাকে ভাবতে হবে। কিভাবে করব আমরা সেটা এখানে দেখাবো। তো বর্তমানটা আমি এখানে লিখব। আচ্ছা, আমি আগে পূর্বের লিখি। যদি এরকম ভাবে লেখা যেতে পারে, r% যেহেতু বৃদ্ধি হয়েছে, তাহলে যদি এক বছর পূর্বের জনসংখ্যা, এক বছর পূর্বের জনসংখ্যা 100 হয়, তবে বর্তমান জনসংখ্যা কত হবে, অবশ্যই r% বৃদ্ধি হয়। তো r% বৃদ্ধি অর্থাৎ 100 প্লাস r এতজন হবে। আর এখানে যে p যে জনসংখ্যাটা দেওয়া আছে, এটা হলো বর্তমান জনসংখ্যা, বর্তমান ওই শহরের জনসংখ্যা। তো আমরা ঐকিক নিয়মটা কিভাবে এখানে অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই আমরা কি করব, এক বছর পূর্বের, তাহলে বর্তমানে আছে p, তাহলে আমরা ঐকিক নিয়ম করার জন্য আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব।
100 প্লাস আর এতজন বর্তমান জনসংখ্যা হলে 1 বছর পূর্বে কত ছিল? 1 বছর পূর্বের জনসংখ্যা কত হবে? পূর্বের জনসংখ্যা ছিল 100। একজন বর্তমান জনসংখ্যা হলে তাহলে 1 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 100/100 প্লাস আর। তো এটাকে আমি করব 100 দিয়ে উপরে নিচে ভাগ করে নেব। ভাগ নাও করলেও চলবে, কোনো অসুবিধা নেই। 1 প্লাস r/100। এখন বর্তমান জনসংখ্যা কত? পি। তাহলে পি জন বর্তমান যদি জনসংখ্যা হয়, তাহলে 1 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? p/1 প্লাস r/100 এতজন। এটা গেল প্রথম বছরে। এবার 2 বছর পূর্বে, 2 বছর পূর্বে যখন আমরা ক্যালকুলেশন করব, তখন এটাই হবে কি? বর্তমান জনসংখ্যা। এটাই হবে কি? বর্তমান জনসংখ্যা। তো ওকে, তো 2 বছর পূর্বের যখন ক্যালকুলেশন করব, তখন আমরা একই রকম ভাবে 100 প্লাস আর এতজন বর্তমান জনসংখ্যা হলে 1 বছর পূর্বে, অর্থাৎ দ্বিতীয় বছরের প্রথমে 1 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? 100। তাহলে একজন বর্তমান জনসংখ্যা হলে 1 বছর পূর্বে জনসংখ্যা কত হবে? 100/100 প্লাস আর। তো এটাকে আমরা একই রকম ভাবে 100 দিয়ে উপরে নিচে ভাগ করে নেব। 1 প্লাস r/100 এতজন। এবার বর্তমান যে জনসংখ্যা আমি কত ধরবো? এবার এটাকে p/1 প্লাস r/100 এতজন বর্তমান জনসংখ্যা হলে 1 বছর পূর্বে, অর্থাৎ দ্বিতীয় বছরের শুরুতে, তখন জনসংখ্যাটা কত হবে? জাস্ট 1 প্লাস r/100 এটা লিখব, ইন্টু p/1 প্লাস r/100। জাস্ট এটা গুণ হয়ে যাবে এতজন। তাহলে এখান থেকে আমরা কি পাবো? p/1 প্লাস r/100 এর উপরে কত হবে? হোল স্কয়ার হবে। এই জন্য আমি বারবার উপরে নিচে 100 দিয়ে ভাগ করে নিচ্ছিলাম। 100 দিয়ে ভাগ না করলেও এটা পরে করা যেত। তো আপনারা একবার চেষ্টা করে দেখবেন যে এটা 100 দিয়ে ভাগ না করেও কিভাবে করা যায়। ওকে, তো এটা 2 বছর পূর্বে এই ক্যালকুলেশন পেলাম। যদি এটাকে আমরা 3 বছর পূর্বে আমরা যদি পেতে চাই, 3 বছর পূর্বে হলে তখন জনসংখ্যাটা কততে এসে দাঁড়াবে? এটা জাস্ট কি হবে? প্রথমে যেমন এটাতে কি পেয়েছি? এটাতে পেয়েছি কি? p/1 প্লাস r/100
হোল টু দি পাওয়ার 1 এতজন। এখানে কত পেলাম, এখানে পেলাম পি বাই 1 প্লাস আর বাই 100, এখানে পেলাম হোল স্কোয়ার। তো 3 বছর পূর্বে এখানে কি আসবে, 2 বছরে যদি হোল স্কোয়ার আসে 3 বছরে কি আসবে, 3 বছরে আসবে 1 প্লাস আর বাই 100 হোল কিউব। তো একই রকমভাবে 4 বছর পূর্বে যদি আমরা করি, 4 বছর পূর্বে যদি আমরা করি তখন আমরা পাবো হচ্ছে পি বাই 1 প্লাস আর বাই 100 এর উপরে হোল টু দি পাওয়ার 4। একই রকমভাবে যদি n বছর পূর্বে, তাহলে আমরা পাবো কি পি বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n। তো n বছর পূর্বের জনসংখ্যা কত হবে, এটাই হচ্ছে সূত্র। তো এই সূত্র দিয়ে আমরা ক্যালকুলেশন করব, আমরা শর্টকাটে করতে পারি অথবা এই পুরো প্রসেসটাকে ফলো করতে হবে n বছর পূর্বের জনসংখ্যা বার করার জন্য। এবার এখানে তো আমরা যে অঙ্কটা করলাম এখানে r% বৃদ্ধি দেখেছি। যদি আমরা দেখতাম, যদি প্রশ্নে কি হতো r% হ্রাস থাকতো, r% হ্রাস থাকতো ঠিক একই রকম ভাবে আগের অঙ্কটার মতো r% হ্রাস থাকতো, তখন n বছর পূর্বের জনসংখ্যাটা কত হবে, n বছর পূর্বের জনসংখ্যা p বাই, এটা জাস্ট কি হতো 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো ভিউয়ার্স, আজকে এই শতকরার প্রথম পর্ব এই পর্যন্ত। এরপর দ্বিতীয় পর্বটা আমরা আবার আলোচনা করব, এই শতকরার দ্বিতীয় পর্ব। ওকে, বাই।